যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যাদেরকে করা হয়েছে অ্যারেস্ট, তাদেরকে ছাড়তে হবে। এই সমস্ত আমাদের যে দাবিগুলি আছে সমস্ত দাবি মেনে নেবেন। যতদিন মেনে না নেবেন আমরা আমাদের ছাত্ররা যেমন থাকবে, আমরা অভিভাবক হিসেবে, আমরা শিক্ষক হিসেবে ততদিন তাদের পাশে থাকবো, আন্দোলন চলবে। এই কথা বলে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বন্ধুগণ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমি আপনাদের সাথে আছি, সবসময় থাকি। যে ঘটনা ঘটছে এই দেশে সবাই জানে, এখন আর কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। আপনি বলবেন যে সুন্দর হত্যা হয়েছে, অথচ ফোনে গিয়ে দেখেন কয় হাজার হত্যা হয়েছে। যুগে যুগে এই দেশে এবং পৃথিবীতে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন করেছে যুবকরা, ছাত্ররা, জনতা। 52তে ছাত্র মরেছে, জনতা মরেছে। 69-এ আন্দোলনে জনতা মরেছে। 71-এ জানেনই আপনার 30 লক্ষ। কিন্তু যার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, তাকে থামেছিল? নিশ্চয়ই থামে না, কেউই আটকাতে পারেনি। এখন যেটা হচ্ছে আমরা গণহত্যা করছি, অবশ্যই অ্যাকশন যে এটা গণহত্যা। তো এটি যারা পরিচালনা করছেন তারা যদি এখন না বুঝে থাকেন তাহলে আর কিছু করার নাই। যদি একজন বলেছে যে নিজের করতে নিজেই উঠবেন, আমি বেশি কিছু করতে পারছি না। জনগণকে বলবো যে আপনারা জাগেন। এত হত্যা হচ্ছে, এত অন্যায় হচ্ছে, এত অবিচার হচ্ছে, আপনারা এখন আপনারা চুপ আছেন। 71-এর বেরিয়ে আসে আমাদের আন্দোলনকে জাগ্রত। এইগুলি আমি ধন্যবাদ জানাই। অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে এই যে ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেই দাবি নিয়ে যারা সংগ্রাম করছে, যারা লড়াই করছে, যারা নিহত শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই শহীদদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই। নিথর দেহটা আমার কলজার টুকরা। যখন এই কথাটি একজন মা, একজন অভিভাবক শুনবেন, দেখবেন, তখন কোনো মা, অভিভাবক তারা ঘরে বসে থাকতে পারবে না, তারা উচিত না। এই যে 1 মাস ধরে ছাত্রদের যে যৌক্তিক দাবি নিয়ে যারা লড়াই করছে, তাদের দাবিটি অত্যন্ত যুক্তিসঙ্গত ছিল। কিন্তু আমরা জানি এই বছরের প্রথম দিকে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দ তারা 21 দিন অনশন করেছিল। অনশন করার পরে তারা একটি দাবি জানিয়েছিল, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে একটু 2 মিনিট আমরা কথা বলতে চাই। প্রধানমন্ত্রী, আমাদের সরকার প্রধান, উনি কান দেন নাই, কোনো কথা শোনেন নাই, গোয়ার্তমি করেছিল। সেই গোয়ার্তমিকে আমরা এইবারও দেখলাম। 1 মাস ধরে এই ছাত্রদের যে সংগ্রাম, ছাত্রদের দাবি জানিয়ে আসছিল, তাদের প্রতি ভ্রুক্ষেপ করে নাই। উনি মনে করেছিলেন যে শিক্ষকদের যেভাবে অপমান করা হয়েছে, শিক্ষকদের যেভাবে নাজেহাল করা হয়েছে, ঠিক সেইভাবেই চুপ থেকে সেই ছাত্রদেরকেও দমন করা যাবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, 52 সেই দাবি নিয়েই তারা লড়েছিল। 52-তে যে ছাত্র যে সংখ্যায় তাদেরকে হত্যা করা হয়েছিল, যে অনেক গুণ ইতিহাসে এই রকম নজির নাই। এই যে বাংলাদেশে যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, সেই আন্দোলনে এত ছাত্রকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এইরকম নজির আর নাই। আজকে আমরা এখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই, আমাদের ব্যানারে যে সমস্ত দাবিগুলো আছে, সেই সমস্ত দাবিগুলো সরকারের কাছে আমরা বলতে চাই অবিলম্বে সেই দাবিগুলো পূরণ করা হোক। আমি একজন শিক্ষক হিসাবে, প্রাক্তন শিক্ষক হিসাবে আমি বলতে চাই, এই যে শিক্ষকদের স্কুল, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, সেগুলো আপনারা তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করেন। সেই ব্যবস্থাটি করে দিয়ে সেই ছাত্রদেরকে সেই তারা ক্লাসে ঢুকুক। কারণ তারা চায়, তারা সেই পড়াশোনা করে তারা মানুষের মতো মানুষ হয়ে তারা সেই বৈষম্যের বিরুদ্ধে, সে অন্যায্যতার বিরুদ্ধে তারা সংগ্রাম চালিয়ে যাবে। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন মা হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি এইটুকুই আমি সরকারের কাছে দাবি করতে চাই যে এই দাবিগুলো অবিলম্বে আপনারা মেনে নিয়ে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে গৌরবের বাংলাদেশ, আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। এইটুকু বলেই আবার সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাই।
জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে এই আন্দোলনের যৌক্তিকতা সম্পর্কে শুনেছেন। আমি একটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকের দিনে আমার মনে পড়ে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়িতে ঝুলে যাওয়ার পর একটি কলের গান রেকর্ডে গ্রামে গঞ্জে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বাঁচত। 10 মাস 10 দিন পরে ফিরে আসবো, যদি চিনতে না পারো দেখবে গলায় ফাঁসি। সংগ্রামী বন্ধুগণ, সেই ক্ষুদিরাম বসু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকার রাজপথে ফিরে এসেছিল। তার বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই বীর যোদ্ধা রাজপথের লড়াকু সৈনিক নূর হোসেন, তোমাকে লক্ষ কোটিবার সালাম জানাই যে তুমি যুগে যুগে লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য যারা লড়াই সংগ্রাম করে তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। তুমি 90-এ মুক্তিযোদ্ধা হিসাবে রাজপথে দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য নিজের জীবনটা দিয়ে দিলে। এই তো কিছুদিন আগে আবার ক্ষুদিরামকে দেখলাম রংপুরে। আবু সাইদ, তার বুকে লেখা ছিল বা ছিল না, আপনারা কেউ দেখেন বা দেখেন নাই, আমি দেখেছি। বুকে আমার প্রবল ঝড়, প্রচন্ড ঝড়, বুক পেতে দিয়েছি, পারিস তুই কতগুলি কর। এই যে আবু সাইদ আবার ক্ষুদিরামের মতো এসেছে। এই যে যুগে যুগে লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য লড়াই সংগ্রাম হবে, মুক্তিযুদ্ধের এই চেতনার স্রোত এই দেশে বইবে। আর একটি সরকার বারবার বুক পেতে দিলেই যে গুলি করবে। এই যে দুই সন্ধিক্ষণে মুক্তিযুদ্ধের চেতনা আর গণতন্ত্র, কাকে মুক্তি দিবেন? যুগে যুগে লাঞ্ছিত বঞ্চিত মানুষ আর গণতন্ত্রের জন্য কতবার জীবন দিবে? আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে যখন আমি মিছিল নিয়ে আসি, ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সামনে যখন দেখলাম ফিরোজ এবং জাহাঙ্গীরের ভাস্কর্য দিয়ে পূর্ণরূপ নিয়ে সেই অঙ্গনটি, সেই চত্বরটি দাঁড়িয়ে আছে, তখন আমার মনে হলো যে এই নূর হোসেন সেই ঢাকার 0 পয়েন্টে দাঁড়িয়ে আছে। রংপুরে আর কিছুদিন পরে সেই আবু সাইদের ভাস্কর্য হবে। দুঃখের বিষয় একটা, যে নূর হোসেনের দিবস যেই দিন পালন করা হবে, সেই দিন শুধুমাত্র একটি দল ব্যতীত, অর্থাৎ স্বৈরাচার এরশাদের যে দল, সেই দল ব্যতীত বাংলাদেশের সব দল একখানে হয়েছিল, একত্র হয়েছিল। আবার আমার সামনে মনে পড়ে রংপুরে যেই দিবসে আবু সাইদ আত্মহতি দিয়েছিল, সেইখানে একটি ভাস্কর হবে। একটি মাত্র দল আওয়ামী লীগ ব্যতীত সবাই একত্রিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করবেন। এর যে লজ্জা! বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বক্তব্য আমার এইখানেই। আলী ইউসুফের ভাষায় কথা বলতে চাই, গোয়ার তুমি করবেন না। শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনী লিখেছেন, আমি বিভিন্ন সভায় হাতাহাতি মারামারি করেছি, মার খেয়েছি, গিয়েছি। আমার মনে হয় এই গোয়ার তুমির ভাবটা ওই সময় তার ছাত্র জীবনের জন্য ছিল, লড়াই সংগ্রামের। ওই সুরটা যদি শেখ হাসিনার শরীরে চলেই আসে সংক্রামিত হয়ে, তাহলে দেশের 12টা বাজবে। সবাইকে ধন্যবাদ। সন্তানের রক্ত ঝরেছে, দেশের মানুষের রক্ত ঝরেছে রাজপথে। কি কারণে ঝরেছে আপনারা জানেন। কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন হয়েছিল, সব কিছুই মানা হয়, কিন্তু অনেক পরে মানা হয়। যে কোটা সংস্কারের জন্যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছিল, তাও মানতে হয়েছে। কয়েকদিন আগে ডিবি হারুন ধরে নিয়ে গেলেন 6 জন
সমন্বয়ককে বলা হলো অবিলম্বে তাদেরকে ছেড়ে দেন। কত মিথ্যার মধ্যে থাকা হয়। বলা হয়েছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে বলা হয়েছে না, তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সোহেল তাজ, তিনি গিয়েছিলেন তাদের সাথে দেখা করার জন্য। আমরা অবাক হয়েছি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান। শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী বারবার কথায় কথায় বলেন আমার পিতাকে হত্যা করা হয়েছে, এই বাংলাদেশের মাটিতে সোহেল তাজের পিতাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র আপনার কান্না হয়, অন্য মানুষের কান্না হয় না। সোহেল তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। হাইকোর্টে রিট হয়েছে, রিট হওয়ার পরে গতকালকে তাদেরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ছেড়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু যে অন্যায়ভাবে আটক করেছেন তার বিচারের কাঠগড়ায় টিবি হারুনকে দাঁড় করাতে হবে। আমরা তাকে ছাড়বো না। কারণ হচ্ছে এইটা যে আপনি অন্যায়ভাবে আটক করবেন, এরপরে ছেড়ে দিলে বলবেন ভুল হয়ে গেছে, এইটা হবে না, কোনটা হয় না। একটা যুদ্ধের মধ্যে যা যা করা হয় সব বাংলাদেশে করা হয়েছে। যুদ্ধের মধ্যে আকাশপথ ব্যবহার করা হয়, যুদ্ধের মধ্যে নৌবাহিনী ডাকা হয়, যুদ্ধের মধ্যে সেনাবাহিনী ডাকা হয়, যুদ্ধের মধ্যে বর্ডার গার্ড ডাকা হয়, যুদ্ধের মধ্যে পুলিশ ডাকা হয়। আমাদের দেশে সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, হেলিকপ্টার দিয়ে গুলি করেছেন, র্যাব ডেকেছেন, সেনাবাহিনী ডেকেছেন, নৌবাহিনী ডেকেছেন, আবার আকাশপথ চতুর্মুখী যুদ্ধ ছাত্রদের বিরুদ্ধে করেছেন। আর কি করেছেন? ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, বলেছেন অনেক টাকা লোকসান হয়। কতদিন পর্যন্ত ট্রেন বন্ধ? প্রায় 16-17 দিন যাবৎ ট্রেন বন্ধ। এর যে রাজস্ব আয়, এটা তো সরকারের হতো, সেইগুলি পর্যন্ত চলে গিয়েছে। বারবার প্রধানমন্ত্রী খালি দেখান কোনটা, যে আমার ক্ষতি হয়েছে কি ভবন, বিটিভি ভবন, ক্ষতি হয়েছে মেট্রো রেল। অবশ্যই ক্ষতির জন্য আমরা মনে করি এই ক্ষতি রাষ্ট্রায়িত হয়েছে, কিন্তু এইগুলি তো জীবনের ক্ষতি না। আমি ওই দিন বলেছিলাম আমার বক্তৃতায়, আপনারা দেখেছেন ঢাকাতে একটা বস্তি আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল। সেই বস্তি থেকে সামনে একটা শিশু বাচ্চা, তার ঘর সম্পূর্ণ পুরে পরিষ্কার, একটা কিছুই তার ঘরের মধ্যে নাই, কিন্তু সেই বাচ্চাটা হাসতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে তুমি হাসতেছো কেন, তোমার ঘরের ভিতরে তো সব শেষ। সে বলল আমার সব শেষ হয়েছে, কিন্তু আমার মা জীবন্ত ফিরে এসেছে, আমার মাই আমার জন্য সব। প্রধানমন্ত্রী মানুষের জীবন মানুষের জন্য সব, মানুষের সম্পদ মানুষের জন্য সব নয়। সম্পদ করা যাবে, জীবন কখনোই করা যাবে না। জীবনকে যে জীবন চলে গেছে সেই জীবন আপনি কখনো ফিরে পাবেন না। বলে দস্তুর মতো কথা বলেন, যে কথা যৌক্তিক, যে কথা মানবিক সেই কথা বলেন। যেগুলি বললে পরে যখন যেটি করার সেইটি করবেন। এই যে জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন, আমরা কত আগে বলেছিলাম জামাত ইসলামকে নিষিদ্ধ করেন, শেষ পর্যন্ত করলেন, কিন্তু কখন করলেন? সময়ের কাজ সময়ে করলেন না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, এইগুলি অসময়ের কাজ অসময়ে করছেন। এরকম করে বাংলাদেশকে একটি অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা বলেছি প্রতিটি হত্যার দায় আপনাকে নিতে হবে, প্রতিটি ঘটনার দায় আপনাকে নিতে হবে। আপনাকে নিয়ে যদি দেশ চালাতে না পারেন, অবশ্যই আপনাকে পদত্যাগ করতে হবে। এর কোনো বিকল্প আজকে আর বাংলাদেশে নাই। সেই জায়গাতে আপনাকে যেতে হবে। তার জন্যে আমরা বলছি, আজকে যারা এসেছেন, আমি আর কথা বাড়াবো না, আপনাদের প্রত্যেকে যারা এসেছে, আমাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। শুক্রবার বন্ধের দিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য এবং আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা